সকলকেই আমাদের এই এলিট একাডেমি ডিজিটাল সিস্টেমে আবারও স্বাগত ও ভালোবাসা জানিয়ে আমরা সমান্তর প্রগতির যে প্রথম পর্বটা তোমাদের সামনে এর আগের ক্লাসে দেখিয়েছিলাম, ঠিক তার পরের পর্ব নিয়ে হাজির হয়েছি। আমরা এই দ্বিতীয় পর্ব আলোচনার শুরুতেই যেটা রিমাইন্ড করব সেটা হলো প্রথম পর্বে সমান্তর প্রগতি নিয়ে যে সমস্ত টপিকস আলোচনা করেছিলাম সেইগুলো কি ছিল, সেইগুলো এক ঝলক তোমাদের সামনে উপস্থাপন করব। আমরা দেখেছিলাম অনুক্রম এবং শ্রেণীর প্রথম পর্বে যে বীজগাণিতিক সংখ্যামালাগুলো কখন একটা প্রগতিতে পরিণত হয়। তারপরে দেখেছিলাম যে বীজগাণিতিক সংখ্যামালা আর প্রগতি এই দুটোর মধ্যে সঠিক রিলেশনটা কি, এবং সর্বোপরি এই যে প্রগতি কথাটা বললাম সেই প্রগতি মূলত কত রকমের আমাদের সিলেবাসে আছে এবং প্রত্যেক রকম সম্পর্কে উদাহরণ সহযোগে তোমাদের সামনে একটা করে ব্যাখ্যা পেশ করা হয়েছিল। সর্বোপরি আমরা প্রগতির যে প্রথম পার্ট এরিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। সেখানে দেখিয়েছিলাম যে সমান্তর প্রগতিভুক্ত হওয়ার শর্তটা কি, সমান্তর প্রগতির সাধারণ আকারটা কি, সমান্তর প্রগতির যে কোনো পদ খুঁজে বের করার জেনারেল ফর্মুলাটা কি, অর্থাৎ টিএন বের করার ফর্মুলা। শুধু তাই নয়, আমরা সমান্তর প্রগতির এন সংখ্যক পদের যোগফলই বা কি করে করব, এই সমস্ত কিছু প্রমাণ সহকারে এবং প্রত্যেকটা টপিক্সের মানে করেসপন্ডিং প্রয়োগ তোমাদের সামনে দেখানো হয়েছিল, যাতে করে প্রত্যেকটা ফর্মুলার প্রমাণটা মনে রাখার পাশাপাশি সেই ফর্মুলাগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে সেই জায়গাটা আমাদের কাছে অত্যন্ত সাবলীল হয়ে যায়। আমরা ঠিক সমান্তর প্রগতি চ্যাপ্টারের দ্বিতীয় পর্বে এসে আমরা যে আলোচনাটুকু রাখবো সেটা হলো সমান্তর প্রগতি রিলেটেড আর যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো কি কি, এবং সেগুলোকেও আগের মতোই কি করে প্রবলেমের মাধ্যমে প্রয়োগ করে নির্দিষ্ট সমাধান খুঁজে বের করতে হয় তারই নিয়মাবলী সম্পর্কে আমরা আজকে তোমাদের সামনে আলোকপাত করব। তো চলে আসি সমান্তর প্রগতি রিলেটেড আর যে ফর্মুলাগুলো রিমেইনিং পড়ে রয়েছে তার প্রথম টপিকস। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। আমরা এখানে দেখিয়েছি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আমরা সকলেই জানি স্বাভাবিক সংখ্যা তার মানে স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। আমরা জন্মের পরে পরেই যেভাবে সংখ্যার সাথে পরিচিত হতে শুরু করেছিলাম সেই ধারণাটা হলো এইরকম। আমরা প্রথমত পড়েছিলাম 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, এরকম করে গুনতে শিখেছিলাম। অর্থাৎ জন্মের পর থেকেই আমরা যে সমস্ত সংখ্যাগুলো স্বাভাবিকভাবেই শিখে ফেলেছি সেই সমস্ত সংখ্যাগুলিকেই আমরা স্বাভাবিক সংখ্যা নামে চিহ্নিত করব, এবং এই স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে সেট চ্যাপ্টারে বলেছিলাম যে এই স্বাভাবিক সংখ্যাগুলিকে ইংরেজি ক্যাপিটাল এন দিয়ে ডিনোট করা হয়। এন মানে হলো দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বার, সমস্ত স্বাভাবিক সংখ্যা সেট। এখানে দেখানো হলো প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা। প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা বলতে প্রথম স্বাভাবিক সংখ্যাটা হলো 1, তারপরের স্বাভাবিক সংখ্যাটা 2, তারপরের স্বাভাবিক সংখ্যাটা 3, এই করতে করতে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যদি চয়েস করা হয় এবং তারপর তাদের যদি সমষ্টি বা যোগফল বের করা হয় তাহলে এই যোগফলটা হলো n ইন্টু n প্লাস 1/2। আর এই ঘটনাটাকে এখানে ভাষার মাধ্যমে দেখানো হয়েছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এটা শুধুমাত্র আমরা এই চ্যাপ্টারের বিবৃতিটাই শিখবো, এর কোনো প্রমাণ আমাদের এই চ্যাপ্টারের মধ্যে নেই। তাই আমরা এই বিবৃতিটা শিখেই বিবৃতিটা মাথায় রেখেই শুধুমাত্র আমরা শান্ত হওয়ার চেষ্টা করব। পরবর্তী যে 2 নম্বর ফর্মুলাটা দেখানো হয়েছে যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। অর্থাৎ উপরে যে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা চয়েস করেছিলাম, এখন যদি তাদের প্রত্যেকের বর্গ নিয়ে নেওয়া হয় তারপর যদি তাদের যোগফল বের করতে চাই তাহলে সেই যোগফলটা কি হবে সেটারও ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। সেটা হলো কি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, যেটা 2 নম্বর ফর্মুলাতে তোমাদের সামনে দেখানো হয়েছে। সর্বোপরি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টিটাও তোমাদের জানা দরকার। অর্থাৎ এই যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা শুধু তাদের সমষ্টি যেমন বের করলাম
তাদের বর্গের সমষ্টি যেমন বের করলাম, ঠিক অটোমেটিক আরো যে জিনিসটা আমাদের না জানলেই নয়, সেই জিনিসটা হলো তাদের ঘনের সমষ্টি, অর্থাৎ তাদের পাওয়ার যদি 3 হয়ে যায়, তারপরে যদি আমি তাদের সবকটাকে যোগ করি, তাহলে সেই যোগফলটা কি দাঁড়াবে, সেটা হলো n ইন্টু n প্লাস 1 বাই 2 তার পুরোটার স্কোয়ার। লক্ষ্য করো, তাহলে যে জিনিসগুলো আমরা উপরে ভাষার মাধ্যমে দেখতে পাচ্ছি, সেই জিনিসগুলো এখন তোমাদের কাছে সংখ্যার মাধ্যমে উপস্থাপন করা হলো, যাতে বিষয়টা আমাদের কাছে দুরূহ না থেকে অত্যন্ত সাবলীল হয়ে যায়, সহজ হয়ে যায়, আমাদের কাছে বোধগম্য হয়ে যায়। এই যে জিনিসগুলো আজকে জাস্ট ফর্মুলা বলা হলো, এই জিনিসগুলো প্রমাণ আমরা এই দ্বিতীয় ইউনিটের মধ্যেই, মানে সেমিস্টার 2 এর মধ্যেই, এই বীজগণিত ইউনিটের মধ্যেই গাণিতিক আরোহণ তত্ত্ব বলে যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারকে আমরা লক্ষ্য করব। তাই এখন আপাতত এইটুকুই আমরা ফর্মুলা আকারে মনে রাখার চেষ্টা করব। এবার দেখবো এই যে ফর্মুলা কটা শিখলাম, এগুলোকে বাস্তবে কিভাবে প্রয়োগ করা হয় কিংবা কোথায় প্রয়োগ করা হয়, এইরকম কয়েকটা সমস্যা তোমাদের সামনে নিয়ে এসে হাজির। লক্ষ্য করো, এখানে লেখা হয়েছে একটি সমান্তর শ্রেণীর n-তম পদ হাফ n ইন্টু n প্লাস 1, তাহলে ওই শ্রেণীটির n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। তাহলে প্রথম যে সেন্টেন্সটা ব্যবহার করেছে, একটা সমান্তর শ্রেণীর n-তম পদ, এই n-তম পদটাকে আমরা সিম্বল দিয়ে সূচিত করেছিলাম tn এর মাধ্যমে। এই tn মানে হলো n এর টার্ম বা n-তম পদ, সেটাকে এখানে বাংলায় বলা হয়েছে n-তম পদ। ইজিক্যাল টু কত বলা আছে, হাফ ইন্টু n প্লাস 1। এবার যে শর্তটা দেওয়া আছে, n-তম পদের ভ্যালু হাফ ইন্টু n প্লাস 1, এই জিনিসটাকে আমরা প্রথমত ক্যালকুলেশন করে নেব। ক্যালকুলেশন যদি করি, হাফ n ইন্টু n, দ্যাট ইজ হাফ ইন্টু n স্কোয়ার প্লাস হাফ n ইন্টু 1, যদি আমরা গুণ করি তাহলে এখানে দাঁড়াবে হাফ ইন্টু n। তাহলে আমাদের সিস্টেমটা হলো, যখন n-তম পদটা প্রোভাইড করা থাকবে, তখন কি কি স্টেপ অবলম্বন করলে আমরা ওই n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি বের করব। তার প্রথম স্টেপটা হলো, প্রথমে যেটা দেওয়া থাকবে n-তম পদের ভ্যালু, সেটাকে আমরা ক্যালকুলেশন করে নেব, ক্যালকুলেশন করে সেটাকে 1 নাম্বার নাম দেব। দ্বিতীয় শর্ত হলো, এই যে 1 নম্বর সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি, তার বোথ সাইডে আমরা প্রথমত n এর ভ্যালু 1, n এর ভ্যালু 2, 3, ডট n উভয় পক্ষে বসিয়ে পাই, তাহলে n এর জায়গায় যদি 1 বসাই এই সমীকরণের বোথ সাইডে, তাহলে এটা হবে t1 ইজিক্যাল টু n এর জায়গায় যদি 1 বসাই, হাফ ইন্টু 1 এর স্কোয়ার প্লাস হাফ ইন্টু 1। এখানে একটা বিষয় খেয়াল রাখবো, আমরা বোথ সাইড n এর ভ্যালু 1 বসালাম বটে, কিন্তু 1 বসিয়ে সেটাকে কিন্তু ক্যালকুলেশন করে তোমাদের সামনে দেখানো হয়নি, ক্যালকুলেশন করার প্রয়োজনও হয়নি। যে রকমটি আছে এখানে জাস্ট আমরা ভ্যালুটা বসিয়ে দিয়েছি। এখানে n এর স্কোয়ার ছিল, আমরা n এর জায়গায় 1 বসিয়েছি, তাই 1 এর স্কোয়ার রেখে দিয়েছি। আবার এখানে শুধু n ছিল, n এর জায়গায় 1 বসিয়েছি, তো একই রেখে দিয়েছি। এরকমটা করবো না যে 1 এর স্কোয়ার মানে তো 1, দ্যাট ইজ হাফ ইন্টু 1 মানে হাফ, এখানেও হাফ ইন্টু 1 মানে হাফ, এরকম করে আমরা ক্যালকুলেশন করে নেব না। আর না হলে কিন্তু আমরা আমাদের যে টার্গেট, সেই টার্গেটে পৌঁছাতে পারবো না। অর্থাৎ n-তম পদ যেটা থাকবে, সেই পদে শুধু বোথ সাইডে n এর ভ্যালু 1 বসিয়ে দেব, যেরকম আছে সেই রকম ভাবেই। তাহলে একই রকম ধারণা যদি ওই সমীকরণে আবার প্রয়োগ করি, n এর ভ্যালু 2 বসিয়ে, তাহলে এটা হবে t2। এখানে কি হবে বলো দেখি, হাফ ইন্টু 2 এর স্কোয়ার প্লাস হাফ ইন্টু 2। একই রকম ভাবে n এর ভ্যালু যদি 3 বসাই, তাহলে t3 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 3 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 3। এই করতে করতে আমরা যদি কন্টিনিউ করি, তাহলে শেষ পর্যন্ত আমরা বোথ সাইডে n এর জায়গায় n এই বসাবো। অর্থাৎ বোথ সাইডে n এর যে জায়গা দেখতে পাচ্ছি আমরা, সেই জায়গাতে যদি n বসিয়ে দিই, তাহলে কি থাকবে, যেরকমটা ছিল 1 নম্বর সমীকরণ, সেই রকমটি থেকে যাবে। তাহলে কি পেয়েছি লক্ষ্য করো, আমরা 1 নম্বর যে সমীকরণ নাম দিয়েছিলাম, তার বোথ সাইডে n এর ভ্যালু 1 বসিয়ে আমি একটা সমীকরণ পেয়েছি, 2 বসিয়ে একটা সমীকরণ। এই করতে করতে লাস্ট অফ অল আমরা n এর জায়গাতে n ই বসিয়েছি। তাহলে যতগুলো সমীকরণ পাওয়া গেল, সবগুলোকে যদি আমরা যোগ করি, তাহলে যোগফলটা কি হবে একটু লক্ষ্য করো, কেননা এটা সমাধান করার এটাই হলো ইউনিক প্রসেস। সেই প্রসেসটা কি লক্ষ্য করো, আমরা প্রথমত বাম দিকগুলোকে যোগ করব। বাম দিক যদি যোগ করি, এখানে আছে t1 প্লাস t2 প্লাস t3
প্লাস আপ টু ডট ডট প্লাস tn, অর্থাৎ বাম দিকগুলোকে যোগ করলাম। এবার ডান দিকগুলোকে যোগ করতে হবে। তবে ডান দিক যখন যোগ করব, যোগ করার সময় একটা বিষয় খেয়াল রাখবো, আমরা প্রত্যেকটা সমীকরণের প্রথম পদগুলোকে বা প্রথম অংশগুলোকে আগে যোগ করব। তারপরে প্রথম অংশগুলো যোগ হয়ে যাওয়ার পরে আমরা দ্বিতীয় অংশগুলোকে যোগ করব। এইভাবে আমরা যোগ প্রক্রিয়াটা কন্টিনিউ করব। তাহলে লক্ষ্য করো, এখন প্রত্যেকটা সমীকরণের প্রথম অংশগুলোকে যদি যোগ করি, প্রত্যেকটার প্রথম অংশগুলোকে যদি যোগ করি, তাহলে কি দাঁড়াবে বলো দেখি। প্রত্যেকটা হাফ কমন আছে, হাফ কমন নিয়ে নেবো। তাহলে হাফ কমন নিয়ে এখানে পড়ে থাকবে 1 এর স্কোয়ার, যোগ এখানে পড়ে থাকবে 2 এর স্কোয়ার, যোগ 3 এর স্কোয়ার, যোগ আপ টু ডট ডট n স্কোয়ার। তারপরে এবার কি করব, প্রত্যেকটা দ্বিতীয় অংশগুলোকে যোগ করব। তাহলে যেভাবে প্রথম যোগটা করলাম একই রকম ভাবে যদি দ্বিতীয় যোগটা করি, তাহলে দ্বিতীয়টার জন্য আবার লিখলাম প্লাস, প্রত্যেকটাতে হাফ আছে, হাফ কমন নিয়ে নিলাম। কমন নিয়ে নিলে কি পড়ে থাকবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু ডট ডট প্লাস n। আশা করি এই যোগফলটা বুঝতে পেরেছো কি করে আমরা উপরোক্ত সমীকরণগুলোকে যোগ করলাম। যোগ করার সময় বললাম প্রথম অংশগুলোর আগে যোগ করব, তারপর দ্বিতীয় অংশ, তারপর তৃতীয় অংশ যদি থাকে তাহলে তাদের যোগ করতাম। এবার কি হলো, therefore বাম দিক যেমন ছিল আমরা লিখে দিলাম t1 প্লাস t2 প্লাস t3 প্লাস আপ টু ডট ডট প্লাস tn ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এই যে ফর্মুলা প্রথম থেকে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, এই ফর্মুলাটা একটু আগে তোমাদেরকে বলে এলাম। সেই ফর্মুলাটা কি, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, সেই ফর্মুলাটা ফেলে দিলাম। প্লাস আবার হাফ আছে, হাফ দিলাম, ইন্টু এখানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস n। তার মানে এখানে দেখতে পাচ্ছি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি আছে, সেই সমষ্টি বের করা ফর্মুলা কি, n ইন্টু n প্লাস 1 বাই 2, অর্থাৎ শুধুমাত্র যে ফর্মুলাটা আমরা একটু আগে আলোচনা করলাম সেই ফর্মুলাটা প্রয়োগ করে দিয়েছি। এবার আমরা ক্যালকুলেশন শুরু করব। লক্ষ্য করো, ইজ ইকুয়াল টু, লক্ষ্য করো উপরে n ইন্টু n প্লাস 1 এখানে আছে, এখানেও আছে n ইন্টু n প্লাস 1, নিচে 6 দুগুণা 12, এখানে 2 দুগুণা 4, তাহলে উপরে যেটা দু জায়গাতে রয়েছে সেটা কমন নিলাম n ইন্টু n প্লাস 1, নিচে থেকে এখানে 4 এখানে 12, তাহলে 4 আর 12 এর মধ্যে থেকে 4 কমন নিলাম। তাহলে কি পড়ে থাকবে লক্ষ্য করো, n ইন্টু n প্লাস 1 তো কমন নিয়ে নিয়েছি, তাহলে প্রথমে পড়ে আছে 2n প্লাস 1, নিচে কত ছিল 6 দুগুণা 12, 12 থেকে তো আমি 4 কমন নিয়ে নিয়েছি, তাহলে নিশ্চয়ই এখানে পড়ে থাকবে 3 প্লাস n ইন্টু n প্লাস 1 কমন নিয়েছি, 2 ইন্টু 2 অর্থাৎ 2 দুগুণা 4ও কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে পড়ে আছে শুধু 1। এর ফলে কি দাঁড়ালো, n ইন্টু n প্লাস 1 বাই 4, ভিতরে লসাগু হচ্ছে 3, তাহলে উপরে পড়ে থাকবে 2n প্লাস 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 বাই 4 ইন্টু এখানে ক্যালকুলেশন যদি করি 2n 1 আর 3 4 বাই 3 ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 বাই 4 ইন্টু উপরের থেকে কি কমন যাবে বলো দেখি, 2 কমন যাবে, 2 কমন গেলে n প্লাস 2 বাই নিচে হলো 3, 2 দিয়ে যদি কাটাকুটি করি এটা হলো 2, তাহলে ফাইনালি কি পড়ে থাকলো n ইন্টু n প্লাস 1 তো আছেই, এই যে n ইন্টু n প্লাস 1, আবার উপরে কি থাকলো n প্লাস 2 আর নিচে পড়ে থাকলো 3 দুগুণা 6, ব্যাস এটাই হয়ে গেল ওই শ্রেণীটার n সংখ্যক পদের যোগফল। কি করে বুঝলাম n সংখ্যক পদের যোগফল, লক্ষ্য করো বাম দিকে আছে t1 মানে প্রথম পদ, t2 মানে 2 নম্বর পদ, t3 3 নম্বর পদ, এই করতে করতে tn মানে হলো n তম পদ, অর্থাৎ প্রথম থেকে শুরু করে n তম পদ পর্যন্ত সবকটা পদের যোগফল যেটা আমাদেরকে বের করতে বলেছিল সেই যোগফলটা আমরা তোমাদের সামনে বের করে দেখাতে পেরেছি। লক্ষ্য করো গোটা ক্যালকুলেশনে এমন কোনো জটিলতা তৈরি হয়নি, কিংবা এমন কোনো জটিলতা তৈরি হওয়ার পসিবিলিটিও আমাদের মনের মধ্যে আসেনি। শুধুমাত্র পর্যাপ্ত টেকনিক দরকার, যে যখন যোগ করব তখন আমরা পদ অনুযায়ী যোগ করব। সবকটা সমীকরণের প্রথম অংশগুলোকে আগে যোগ করে নেব, তারপর সবকটা সমীকরণের দ্বিতীয় অংশগুলোকে যোগ করে নেব। এই সিস্টেমটা যদি আমরা মাথায় রাখতে পারি, 1 নম্বর 2 নম্বর, যখন আমি এই 1 নম্বর সমীকরণের বোথ সাইডে এই ভ্যালুগুলো বসাতে শুরু করব, তখন ভ্যালুগুলো জাস্ট আমি ওখানে মানে রিপ্লেস করে দিব n এর জায়গাতে, কোনো রকম ক্যালকুলেশন করার তাগিদ অনুভব করব না।
যদি মনে করি যে আমরা ওই এন এর জায়গায় নির্দিষ্ট ভ্যালুটা বসিয়ে ক্যালকুলেশন করে নেব, তাহলে কিন্তু আমরা বিপদের সম্মুখীন হব। তাই এই দুটো বিষয় যদি আমরা ঠিকঠাক মাথায় রাখতে পারি, তাহলে এই ধরনের প্রবলেম করাটা আমাদের কাছে কোনো ব্যাপারই হবে না। তাহলে এই রকম মানে উদাহরণ আরো একটা তোমাদের সামনে নিয়ে আসছি, লক্ষ্য করো। এন ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে দেখা উচিত n প্লাস 1 এর স্কোয়ার, n প্লাস 2 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস 4n স্কোয়ার ইজ ইকুয়াল টু হলো এটা। একই রকম টাইপের প্রবলেম, কিন্তু এই অঙ্কটার কোয়ালিটি এর আগেরটার তুলনায় অনেক অনেক বেশি উন্নত, এবং এইটা যদি পরীক্ষায় পড়ে যায় তাহলে যথেষ্ট বেগ পেতে হবে যদি না আমরা এটাকে সুন্দরভাবে বুঝতে পারি। এটা মানে বলার জন্য আমি যে উদাহরণটা সাহায্য নেব, সেই উদাহরণটা তোমরা মাথায় রাখবে, তাহলে পরীক্ষার সময় এটা ভুল হওয়ার পসিবিলিটি কমে যাবে। আমরা কি করছি লক্ষ্য করো, যে সিরিজটার যোগফল বের করতে বলেছে সেই সিরিজটার প্রথম পদ হচ্ছে এইটা, দ্বিতীয় পদ হচ্ছে এইটা। এই করতে করতে এই যে যেটা দেখতে পাচ্ছি 4n স্কোয়ার, এটা কত নম্বর পদ সেটা আগে আমরা রিয়ালাইজ করব। লক্ষ্য করো, এখান থেকে যদি আমরা লিখি, এটাকে লিখতে পারবো n প্লাস 1 এর স্কোয়ার প্লাস এটাকে লিখতে পারবো n প্লাস 2 এর স্কোয়ার প্লাস ডট ডট। আচ্ছা, এটাকে কি আমরা এরকম লিখতে পারবো না যে n প্লাস n তার স্কোয়ার? লক্ষ্য করো, n প্লাস n মানে 2n, 2n তার স্কোয়ার মানে 4 এর স্কোয়ারই আছে। তাহলে 4n স্কোয়ার না লিখে আমি এই আকারে লিখলাম। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি কেন এই আকারে লিখলেন? বেশ, তোমাদের কথার সাথে আমি সম্পূর্ণ সহমত যে এখানে কেন এই জিজ্ঞাসাটা আসাটা স্বাভাবিক। আমি সেই কেন সমাধান দেওয়ার চেষ্টা মানে উত্তর দেওয়ার চেষ্টা করছি। লক্ষ্য করো, প্রথম পদ যখন আছে সেই পদটার আকৃতি কিরকম, n প্লাস 1 তার স্কোয়ার, অর্থাৎ প্রথম যেটা পদ তার মাথায় স্কোয়ার আছে, দ্বিতীয় যেটা পদ তার মাথায় স্কোয়ার আছে। সুতরাং এই পদটা যেহেতু ওই সিরিজেরই অন্তর্ভুক্ত, ওই প্রগতিরই অন্তর্ভুক্ত, তাহলে প্রত্যেকটা পদ নিশ্চয়ই একই ধর্মের অনুসারী হবে। তাই এই পদটাও নিশ্চয় কোনো কিছুর স্কোয়ার হবে, তাই স্কোয়ার লিখেছি। এই কথাটা বোঝা গেছে। তারপরে চলে আসছি, স্কোয়ারের গল্প তো বলে দিলেন স্যার। এবার প্রথম পদের ভিতরে যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেখানে দুটো অংশ বিলংস করছে, দ্বিতীয় পদের ভিতরে দুটো অংশ বিলংস করছে। তাহলে এটা যেহেতু ওই প্রগতিরই একটা পদ, তাহলে তার ভিতরেও দুটো অংশ থাকাটা স্বাভাবিক। তাই এখানে আমরা দুটো অংশের কম্বিনেশন আকারে প্রকাশ করার চেষ্টা করেছি। আশা করি বোঝা গেছে কেন দুটো অংশ লিখেছি। তারপরে প্রশ্ন হলো, স্যার দুটো অংশ লিখলেন তো n প্লাস n কেন লিখলেন? আপনি তো অন্য কোনো উপায়ও লিখতে পারতেন। হ্যাঁ, অবশ্যই তোমাদের এই প্রশ্নটার সাথেও সহমত। এবার আমি যুক্তি দেখাচ্ছি যে কেনই বা এখানে n প্লাস n এই আকারটা তুলে নিয়ে এলাম। লক্ষ্য করো, আমরা যদি এই প্রত্যেকটা পদের অংশ দুটোর দিকে তাকাই, তাহলে দেখো প্রথম অংশটা সবসময় n আছে, এখানেও n আছে। তাহলে যেহেতু একটাই প্রগতি, তাহলে একটা প্রগতির প্রত্যেকটা পদের মধ্যে নিশ্চয়ই সেম ধর্ম কন্টিনিউ করার কথা। তাহলে এই যেটা পদ তারও প্রথম পদটা n থাকবে, এটাই স্বাভাবিক ঘটনা। কেন? এদের প্রত্যেকটার প্রথম পদটা n ছিল। আর দ্বিতীয় অংশটা প্রথম পদের ক্ষেত্রে 1, এই যে এটা হলো প্রথম পদ, দ্বিতীয় পদের ক্ষেত্রে 2, তাহলে নিশ্চয়ই যদি 3 নম্বর পদ আমি লিখতাম তাহলে এটা n প্লাস 3 তার স্কোয়ার হতো। তাহলে এই করতে করতে আমি এটাকে লিখেছি n প্লাস n এর উপস্থিতি। এই যে এই n টার উপস্থিতি বোঝাচ্ছে যে এটা হলো ওই সিরিজের n তম পদ। কি করে বুঝলেন স্যার? ওই যে বললাম, 1 এর উপস্থিতি বোঝাচ্ছে এটা হলো ওই সিরিজের প্রথম পদ, 2 এর উপস্থিতি বোঝাচ্ছে এটা হলো ওই সিরিজের 2 নম্বর পদ। তাহলে এই n এর উপস্থিতি অবশ্যই আমাকে বুঝতে সাহায্য করবে যে এই পদটা হলো ওই সিরিজের n তম পদ। তাহলে আমরা যে গিভেন সিরিজটা দেওয়া ছিল তার n তম পদটা খুঁজে পেয়েছি। তাহলে লিখছি অতএব tn সমান পেয়েছি n প্লাস n তার স্কোয়ার। যে ঘটনাটা একটু আগে সরাসরি ওরা বলে দিয়েছিল, কোন শ্রেণীর n তম পদ এটা, অর্থাৎ সরাসরি tn এর ভ্যালু বলেই দেওয়া ছিল, আমাদেরকে কোনো ভাবনা চিন্তার মানে দ্বারস্থ হতে হয়নি। কিন্তু এইটা হচ্ছে এমন একটা প্রবলেম যেখানে n তম পদের মানটা কি সেটা সরাসরি বলেনি, আমাদেরকে খুঁজে বের করতে হলো। তাহলে এখন পেয়ে গেছি, খুঁজে বের করতে হলেও আমরা খুব সহজে খুঁজে বের করতে পেরেছি তার n তম পদটা কি, n প্লাস n তার স্কোয়ার। এই প্রশ্নটা অন্যান্য প্রশ্নগুলো থেকে স্বতন্ত্র এই কারণে এখানে দুটো n এর উপস্থিতি আছে। দুটো n দেখতে একই রকম হলেও, উচ্চারণ একই রকম হলেও, প্রকৃতপক্ষে এই অঙ্কের ক্ষেত্রে দুটো n এর কাজ দুরকম।
এখানে লক্ষ্য করো, এই যে প্রথম এন গুলো, প্রথম এন, এখানেও এন আছে, এখানেও এন আছে, এখানেও এন আছে, এই প্রথম এন গুলো একেবারে ওই প্রগতির প্রথম পদ থেকে কন্টিনিউ করছে। অর্থাৎ প্রথম পদ থেকে কিন্তু এই এন কে আমরা দেখতে পাচ্ছি। তাই এই এনটা যেহেতু প্রথম থেকে আছে, জন্ম থেকে আছে, তাই এই এনটাকে আমরা সহজাত এন বলে চিহ্নিত করব। বায়োলজির পরিভাষায় আমরা জানি, আমরা জন্মগতভাবে যা পেয়ে থাকি সেগুলো হচ্ছে সহজাত। আর জন্মের পরে আমরা নিজের কোয়ালিটি দিয়ে, নিজের কর্মক্ষমতা দিয়ে, নিজের পরিশ্রমে যে জিনিসগুলো তৈরি করতে পারি, যে জিনিসগুলো আমরা দখল করে থাকি, সেগুলোকে বলা হয় অর্জিত। তাহলে লক্ষ্য করো, এখানে দুটো এন দেখতে পেলেও এই এনটা হচ্ছে সহজাত এন, আর এই যে এন, এই এনটা কিন্তু অর্জিত এন। কেননা এই এনটা প্রত্যেকটা পদে ছিল না। এখানে প্রথম পদের জন্য 1, দ্বিতীয় পদের জন্য 2, তৃতীয় পদের জন্য নিশ্চয়ই 3 থাকবে। এই করতে করতে এন তম পদে এটা এন হবে, এটাই আমরা বুঝতে পেরেছি। তাহলে এই এনটা যেহেতু জন্ম থেকে ছিল না, তার জন্য এই এনটাকে বললাম এটা হলো অর্জিত এন। কেননা এটা আমাকে তৈরি করতে হয়েছে। তাহলে এক্ষেত্রে দুটো এন থাকলেও আমরা দুটো এন কে কখনোই একই রকম ধর্মাবলম্বী মনে করব না। আর যদি একই রকম বলে ধরে নিই, তাহলে কিন্তু আমরা অঙ্কের সমাধানটা খুঁজে বের করতে পারবো না। তাহলে কি করছি লক্ষ্য করো, এই এনটা হলো সহজাত, এই এনটা হলো অর্জিত। আমরা এই সহজাত এনটাকে একটু বোল্ড লেটার করে দিলাম। এবার কি করব লক্ষ্য করো, আমরা এই ফর্মুলাটা ফেলার চেষ্টা করব। মনে মনে ফেলছি এটা a প্লাস বি তার স্কোয়ার। আমি আগে বললাম দুটোকে যদি সেম এন ধরি, তাহলে তোমাদের মনে হতে পারে যে স্যার কেন এটাকে a প্লাস বি তার স্কোয়ার ফেলতে চাইছেন, এটাকে তো 2n তার স্কোয়ার লিখতে পারবো। হ্যাঁ, ওইখান থেকেই তো আমরা নিয়ে এসেছি বটে। আবার যদি এটাকে 2n তার স্কোয়ার করে 4n স্কোয়ার বানিয়ে ফেলি, তাহলে তো আমরা আবার প্রিভিয়াস জায়গাতে চলে যাব, তাহলে সমাধান নিশ্চয়ই পাবো না। তার জন্য সমাধান পেতে গেলে আমাকে এটাকে সহজাত এন, এটাকে অর্জিত এন ধরে a প্লাস বি তার স্কোয়ারের ফর্মুলা ফেলতে হবে। তাহলে যদি ফেলি, তাহলে বোল্ড এন তার স্কোয়ার মানে ক্যাপিটাল এন মোটা করে দিয়েছি, প্লাস 2ab, 2 ইন্টু a মানে বোল্ড এন ইন্টু স্মল এন, যেটা অর্জন করেছি, প্লাস এন তার স্কোয়ার। তাহলে নিশ্চয়ই দুটো এন এর মধ্যে তোমরা ফারাক বুঝতে পারছো, একটা বোল্ড হয়ে আছে, একটা এমনি প্লেন অবস্থায় রেখেছি। এবার লক্ষ্য করো, যে জিনিসগুলো সহজাত এগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এগুলো আমরা জানি না যে আমরা জন্মের সময় কি কি মানে সম্পদ নিয়ে আসবো, কোন পরিবারে জন্মাবো, এটা কিন্তু আমাদের কন্ট্রোলের বাইরে। তাই সেটাকে আমরা পরিবর্তন যেহেতু করতে পারবো না, তাই সেটা নিয়ে আমরা কোনো ভাবনা চিন্তাও করবো না। ওই সহজাত এনটা যেমন ছিল বারবার একই রেখে দেবো, আর যেটা অর্জন করতে পারবো, যেটা আমাদের পরিশ্রমের উপর ডিপেন্ড করছে, সেই জায়গাটাকে আমরা পরিবর্তন করব। অর্থাৎ এই যেটা টিএন এর ভ্যালু পেলাম, সেটাকে 1 নম্বর নাম দিয়ে এর আগের মতো করে কন্টিনিউ করছি। বোথ সাইডে আমরা এন এর ভ্যালু 1, 2, 3, ডট ডট, এন উভয় পক্ষে বসিয়ে পাই। তাহলে কি হবে লক্ষ্য করো, T1 এই যে ভ্যালুগুলো বসাচ্ছি এন এর জায়গায়, কোন এন এর জায়গায়, অর্জিত এন এর জায়গায়। সহজাত এন এর আমরা কখনো পরিবর্তন করতে পারবো না, তাই সহজাত এন গুলো যেমন ছিল রেখে দিলাম। লক্ষ্য করো, প্লাস 2 ইন্টু এন ইন্টু এই এন এর জায়গায় 1 প্লাস 1 এর স্কোয়ার। তাহলে আশা করি বুঝতে পারছো যে প্রথম এন এর জায়গায় কোনো পরিবর্তন করিনি। কেন? ওটা ছিল সহজাত এন, ওটা জন্মগতভাবে আমরা পেয়েছি, তার পরিবর্তন সম্ভব নয়, তাই সেটা ওই রকমই রেখে দিয়েছি। আবার এন এর জায়গায় 2 যদি বসাই, T2 আবার লিখছি এন স্কোয়ার। এখন আর বোল্ড করছি না, কেন? একটাই এন যেহেতু এখানে আছে, প্লাস 2 স্কোয়ার। এই করতে করতে 3ও বসাতে পারো, আমি বসালাম না, যদিও বসাইনি তবু কিন্তু এই ডটের ভিতরে আছে। এরপর এন এর জায়গায় যদি এন বসাই, Tn ইজ ইকুয়াল টু কি হবে, এন স্কোয়ার, এখানে বোল্ড করে দেব, প্লাস 2n ইন্টু স্মল এন প্লাস স্মল এন তার স্কোয়ার। এবার আগের মতো যদি সবকটাকে যোগ করি, তাহলে কি দাঁড়াবে লক্ষ্য করো, T1 প্লাস T2 প্লাস ডট ডট প্লাস Tn ইজ ইকুয়াল টু, সেম সিস্টেম আগের মতো কন্টিনিউ করছি। লক্ষ্য করো, প্রত্যেকটার প্রথম অংশগুলোকে যোগ করব। তা লক্ষ্য করো, প্রত্যেকটার যদি প্রথম অংশগুলোকে আমরা যোগ করি, তাহলে প্রত্যেকটা পদেই তো এন স্কোয়ার আছে। তাহলে যদি দুটো সমীকরণ থাকতো, অর্থাৎ দুটো পদ থাকতো, তাহলে এন স্কোয়ার দুটো আছে, তার মানে 2n স্কোয়ার লিখতাম। যদি 3টে থাকতো, তাহলে 3n স্কোয়ার লিখতাম। আছে কতগুলি সমীকরণ? n সংখ্যক সমীকরণ। কতগুলি সমীকরণ?
n সংখ্যক সমীকরণ। তাহলে দুটো n স্কয়ার থাকলে যেমন 2 ইন্টু n স্কয়ার লিখবো, তিনটে n স্কয়ার থাকলে যেমন 3 ইন্টু n স্কয়ার লিখবো, এখানে আছে n সংখ্যক n স্কয়ার, তার মানে n ইন্টু n স্কয়ার লিখবো। আশা করি বুঝতে পেরেছো। দুটো থাকার জন্য 2n স্কয়ার, 5টা থাকার জন্য 5n স্কয়ার, 10টা থাকলে 10n স্কয়ার লিখতাম, আছে তো n সংখ্যক, তাই n ইন্টু n স্কয়ার লিখলাম। প্লাস দ্বিতীয় অংশগুলোকে যখন যোগ করব 2n কমন চলে গেল, কমন চলে গেলে পড়ে থাকবে 1 প্লাস 2 প্লাস ডট ডট প্লাস n। তারপরে সব শেষে তৃতীয় অংশগুলোকে যদি যোগ করি, তাহলে তৃতীয় অংশের প্রথম পদটা 1 এর স্কয়ার, 2 এর স্কয়ার প্লাস আপ টু ডট ডট প্লাস লাস্ট অফ অল n স্কয়ার। তাহলে আগের মতোই আমরা অংশ অনুযায়ী যোগ করলাম। এর ফলে কি দাঁড়ালো লক্ষ্য করো। অতএব t1 প্লাস t2 প্লাস ডট ডট প্লাস tn ইজ ইকুয়াল টু কি পেলাম লক্ষ্য করো। এটার একটা গুণ যদি করে দিই n কিউব প্লাস 2n আছে রেখে দিলাম। এটা হচ্ছে প্রথম থেকে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, সেটা বের করতে শিখিয়েছি। n ইন্টু n প্লাস 1 বাই 2 প্লাস প্রথম থেকে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার এটা বর্গের যোগফল, সেই বর্গের যোগফলটাও ফর্মুলা শিখেছি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এবারে ক্যালকুলেশন কন্টিনিউ করবো। লক্ষ্য করো এই 2 আর এই 2 কেটে গেল। আচ্ছা, প্রত্যেকটা পদে আছে এইরকম জিনিসটা আমরা কমন নিয়ে নেব। এখানে n কিউব, এখানে n স্কয়ার ইন্টু n প্লাস 1, এখানে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। প্রত্যেকটা থেকে n কমন নিয়ে নিলাম। n কমন নিলে এখানে থাকবে n স্কয়ার। n কমন যদি নিয়ে নিই এই nটা, তাহলে এই n ইন্টু n প্লাস 1 পড়ে আছে, তার মানে n স্কয়ার প্লাস n। আবার বলছি, n যদি কমন নিই এখানে n স্কয়ার থাকবে, এখানে n ইন্টু n মানে n স্কয়ার ছিল, সেখান থেকে একটা n কমন নিয়েছি, তার মানে এই nটা তো থেকেই যাবে। এই nটা ভিতরে গুণ করে দিলাম, n ইন্টু n মানে n স্কয়ার, n ইন্টু 1 তার মানে n থেকে গেল। প্লাস এই n তো কমন নিয়ে নিয়েছি, তার উপরে পড়ে থাকছে n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। তারপরে n ছিল রেখে দিলাম, 6 লসাগু করছি, 6 দিয়ে এটাকে গুণ করলে 6n স্কয়ার, 6 দিয়ে এটাকে গুণ করলে 6n স্কয়ার প্লাস 6n প্লাস 6 দিয়ে 6 কে ভাগ করলে 1, তার মানে উপরে যেটা আছে সেটাই থেকে যাবে। তাহলে উপরে গুণ করে দিচ্ছি, লক্ষ্য করো n ইন্টু 2n মানে 2n স্কয়ার প্লাস n ইন্টু 1 মানে n প্লাস 1 ইন্টু 2n মানে 2n প্লাস 1 ইন্টু 1 মানে 1। তাহলে কি থাকলো লক্ষ্য করো, n এই 6টা নিচে নিয়ে চলে এলাম। তাহলে 6n স্কয়ার 6n স্কয়ার 12n স্কয়ার প্লাস 2n স্কয়ার মানে 14n স্কয়ার প্লাস 6n আর একটা n, 7টা n আর 2টা n, 9টা n প্লাস এখানে কনস্ট্যান্ট আছে 1। এবার কি দাঁড়ালো লক্ষ্য করো। এখানে আমরা একটা দ্বিঘাত রাশিমালা পেয়েছি, যেটাকে সমাধান করতে পারা সম্ভব কিভাবে, মিডল ফ্যাক্টর করে। 14 আর এখানে 1, তার মানে 14 কে 14 কে ভেঙে 9 আনতে হবে। আমরা সকলেই বুঝতে পারছি 14 কে ভেঙে 9 কি করে আনা যাবে, 7 দুগুণে 14, 7 প্লাস 2 সমান হচ্ছে 9। তাহলে সেটাই করবো, লক্ষ্য করো n বাই 6 14n স্কয়ার, 9 এর জায়গাতে লিখলাম 7 প্লাস 2 ইন্টু n প্লাস 1। এই মিডল ফ্যাক্টরটা আশা করি তোমরা সকলেই জানো, তবু আমি বলে ফেললাম। তাহলে 14n স্কয়ার, এটা যদি গুণ করে দিই 7n প্লাস 2n প্লাস 1 ইজ ইকুয়াল টু n বাই 6। প্রথম দুটো থেকে কি কমন যাবে তোমরাই বলো দেখি, 7n কমন যাবে। তাহলে পড়ে থাকলো 7n কমন নিলে 2n পড়ে থাকবে প্লাস 1 প্লাস এই লাস্টের কার দুটো থেকে জাস্ট 1 কমন নেব, তাহলে পড়ে থাকলো 2n প্লাস 1। তাহলে ফাইনালি যেটা পড়ে থাকলো সেটা হলো n বাই 6। ভিতর থেকে 2n প্লাস 1 দু জায়গাতেই দেখতে পাচ্ছি, তার মানে 2n প্লাস 1টা কমন হয়ে গেল। 2n প্লাস 1 যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে প্রথমে পড়ে থাকবে 7n, তারপরে এটাতে পড়ে থাকবে 1। বেশ, এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। n বাই 6, এটা n বাই 6 হবে, ইট উইল বি n বাই 6। তাহলে n বাই 6 ইন্টু 2n প্লাস 1 ইন্টু 7n প্লাস 1, আমাদের প্রামাণ্য বিষয় কিন্তু এটাই ছিল। তা লক্ষ্য করো, পরপর দুটো অঙ্ক আমরা দেখিয়েছি, যে অঙ্ক দুটোতে আজকের বলা ফর্মুলাগুলো কিভাবে ইউটিলাইজ করতে হয় সেই জায়গাটা দেখানো হয়েছে।
এবং দুটি অঙ্কের মধ্যে দিয়ে একই ক্যাটাগরির প্রবলেম আমি দেখানোর চেষ্টা করেছি যে n তম পদটা যদি প্রোভাইড করা থাকে তাহলে কি করে n সংখ্যক পদের যোগফল বের করতে হয়, সেই জিনিসটাই কিন্তু আমরা দুটো অঙ্কের মধ্যে দিয়ে তোমাদের সামনে ক্লিয়ার করতে চেয়েছি। এরপরে ঠিক পরবর্তী টপিকস আমরা আলোচনা করব, যে টপিকসটা হলো যে কোনো সমান্তর প্রগতির মধ্যপদ বের করার কি কোনো ফর্মুলা আছে স্যার? অর্থাৎ একটা প্রগতিতে যদি জোড় সংখ্যক পদ থাকে তাহলে তার কটা মধ্যপদ থাকে, কিংবা কোন কোন পদগুলো মধ্যপদ হবে। একটা সমান্তর প্রগতিতে যদি বিজোড় সংখ্যক পদ থাকে তাহলে কটা মধ্যপদ থাকবে, কিংবা কোন পদটা মধ্যপদ হবে, সেই সংক্রান্ত ফর্মুলা আমি তোমাদের সামনে দেখাবো। তারপর ওর কারেসপন্ডিং অঙ্কও দেখাবো। একটা উদাহরণ বলি, যে মনে করো আমার এই অনলাইন ক্লাসে তোমাদের মধ্যে থেকে মনে করো 55 জন স্টুডেন্ট ক্লাস করছে। কোন একটা দিন দেখা গেল তোমাদেরকে এখানে ইনভাইট করে যখন 55 জনকে হাজির করানো হলো এবং তারপর জনগণ মনের মতো করে প্রেয়ার লাইনে দাঁড় করানো হলো, তা লক্ষ্য করো একটা লাইনে সারিবদ্ধভাবে যদি 55 জন স্টুডেন্ট দাঁড়িয়ে থাকো, এখানে স্টুডেন্ট সংখ্যা 55 সংখ্যাটা জোড় না বিজোড়? বিজোড়। তাহলে বিজোড় সংখ্যক স্টুডেন্ট যদি একটা লাইনে দাঁড়িয়ে থাকে তাহলে কটা স্টুডেন্টের মধ্যে থাকবে বলো দেখি? অবশ্যই একটা স্টুডেন্টের মধ্যে থাকবে। কোন স্টুডেন্টের মধ্যে থাকবে সেটাও আমরা বের করব এখন। শুধু তাই নয়, 55 জন স্টুডেন্ট না থাকে যদি 60টা স্টুডেন্ট থাকে এবং তাদেরকেও যদি একই রকম ভাবে আমরা সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিই, তাহলে যেহেতু 60 এই সংখ্যাটা জোড়, তাহলে নিশ্চয়ই ওই 60টা স্টুডেন্টকে এক লাইনে দাঁড় করানো হলে মধ্যে একটা ব্যক্তি থাকবে না, দুটো ব্যক্তি থাকবে। কোন ব্যক্তি দুটো মধ্যে আছে, কিংবা কয় নম্বর ব্যক্তি দুটো মধ্যে আছে, সেই জিনিসটা খুঁজে বের করার ফর্মুলা আমরা তোমাদের সামনে এখন দেখাবো। তা লক্ষ্য করো, পদ সংখ্যা সমান n সমান যদি যুগ্ম হয়ে যায়, যুগ্ম মানে জোড় যদি হয়ে যায়, তাহলে তার ঠিক দুটি মধ্যপদ থাকবে। ওই যে আমি বললাম 60টা স্টুডেন্ট যদি থাকে তাহলে তার দুটো মধ্যপদ থাকবে, অর্থাৎ দুটো স্টুডেন্ট মিডিলে থাকবে। কোন কোন দুটো স্টুডেন্ট মিডিলে থাকবে স্যার? তার ফর্মুলা বলছি যে n/2 তম আর n/2 + 1 তম পদ দুটি। অর্থাৎ 60টা স্টুডেন্ট যদি থাকে তাহলে n এর মান হচ্ছে 60/2 তার মানে 30 তম পদ। আরেকটা কি, যে 60/2 + 1 তার মানে 30 + 1 তার মানে 31 নাম্বার। অর্থাৎ 60টা স্টুডেন্ট যদি এক লাইনে সারিবদ্ধভাবে তোমরা দাঁড়িয়ে থাকো তাহলে ওই লাইনে ঠিক দুটো স্টুডেন্ট মিডিলে থাকবে। কোন কোন স্টুডেন্ট দুটো মিডিলে থাকবে সেটা বের করলাম, যে 30তম স্টুডেন্ট এবং 31তম যে স্টুডেন্ট, এই দুটো স্টুডেন্ট এক্স্যাক্টলি মিডিলে থাকবে। তাহলে আমরা দেখালাম যদি জোড় সংখ্যক স্টুডেন্ট থাকে কটা মধ্যপদ থাকবে এবং কোন কোন পদটা মধ্যে থাকবে। একই রকম ভাবে যদি পদ সংখ্যা সমান n সমান অযুগ্ম হয়, অযুগ্ম মানে বিজোড় যদি হয়ে যায়, তাহলে তার একটি মধ্যপদ থাকবে। আমি যেমনটি বললাম, একটা লাইনে যদি 55 জন স্টুডেন্ট থাকো, 55টা হচ্ছে বিজোড় সংখ্যা, সুতরাং তার একটি মধ্যপদ থাকবে। কোন পদটা মধ্যে হবে স্যার? তার ফর্মুলাটা হচ্ছে n এর জায়গায় 55 বসিয়ে দিলাম মনে করো, তার সাথে 1/2 56/2 তার মানে 28তম যে পদটা, 28 নম্বর যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটা এক্স্যাক্টলি মিডিলে থাকবে। তাহলে এই ফর্মুলার মধ্য দিয়ে আমরা বোঝাতে চেয়েছি যে কটা করে মধ্যপদ থাকবে এবং কোন পদটা কিংবা কোন কোন পদগুলো মধ্যপদ হবে সেটা বের করা যায় কিভাবে, এই জিনিসটা তোমাদের সামনে দেখানো হয়েছে। এরপর এই ফর্মুলাটাকে আমরা কি করে অঙ্কের মাধ্যমে প্রয়োগ করব সেই জিনিসটা লক্ষ্য করো। 2n + 1 সংখ্যক পদ বিশিষ্ট কোন সমান্তর প্রগতির মধ্যপদটি m। অর্থাৎ প্রথমে যে কথাটা বললো সেখানে বলছে সমান্তর প্রগতিটার পদ সংখ্যা হলো 2n + 1। আচ্ছা তোমরাই বলো দেখি, এই যে 2n + 1 সংখ্যক পদ রয়েছে যে প্রগতিটাতে, সেই প্রগতির পদ সংখ্যাটা জোড় না বিজোড়? অর্থাৎ এই যে 2n + 1 এই সংখ্যাটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? আশা করি অনেকেই বলতে পারবে সেটা হলো বিজোড় সংখ্যা। স্যার কি করে বুঝলেন? নিয়মটা হলো, কোন একটা সংখ্যা জোড় হবে, a number is said to be an even number if it can be expressed as the form 2k, যদি সেটাকে 2k আকারে প্রকাশ করতে পারি, and the numbers is said to be an odd number, এবং সেই নাম্বারগুলোকে আমরা odd বিজোড় সংখ্যা বলতে পারবো if it can be expressed as the form 2k + -1, যদি সেটাকে 2k + 1 কিংবা 2k - 1 আকারে প্রকাশ করতে পারি তবে আমরা সেটাকে বিজোড় বলতে পারবো। তাহলে কি বললাম, এটা হলো জোড় আর এটা হলো বিজোড়।
তা লক্ষ্য করো এখানে যে সংখ্যাটা দেওয়া আছে 2n + 1, এটা কোনটার মতো? নিচেরটার মতো, তাই এটা একটা বিজোড় সংখ্যা। তাহলে তোমরাই বলো এক্ষুনি যে ফর্মুলাটা আলোচনা করলাম যে বিজোড় সংখ্যক যদি পদ থাকে তাহলে কটা মধ্যপদ থাকে? একটা মধ্যপদ। কোন পদটা মধ্যপদ হয় সেটা বের করার ফর্মুলা কি বলেছি? এটার সাথে 1 যোগ করব, n + 1/2 তম পদটা। তাহলে আমরা দেখছি যে প্রদত্ত প্রগতির মধ্যপদটি হলো কি? এই যেটা ছিল এটাকে মনে মনে n ধরে নিলাম, n + 1/2 তম পদটি। তার মানে এটাকে যদি ক্যালকুলেশন করি 2n + 2/2, উপর থেকে 2 কমন নিলে 2 × n + 1, নিচের 2 উপর 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো n + 1 তম পদটি। তাহলে কি পেলাম লক্ষ্য করো, যে প্রগতিতে পদ সংখ্যা ছিল 2n + 1 অর্থাৎ বিজোড় সংখ্যক পদ ছিল, এটা কি বললাম? এটা হলো একটা বিজোড় সংখ্যা। তাহলে এই বিজোড় সংখ্যা থেকে আমরা উপলব্ধি করলাম সেখানে একটাই মধ্যপদ থাকবে। তারপরে প্রশ্ন হলো যে কত নম্বর পদটা মধ্যপদ হবে, সেটা আমরা খুঁজে বের করলাম যে n + 1 তম যে পদ সেটা হলো মধ্যপদ। এবার এই যে n + 1 তম পদ, এটাকে সমান্তর প্রগতির সিম্বল ইউজ করে যদি বলি তাহলে সেটাকে বলবো t of n + 1, অর্থাৎ n + 1 তম পদের মান এটা কত ওরা বলে দিয়েছে, মধ্যপদটা হলো m। আমরা বের করলাম n + 1 তম যে পদ সেটা হলো মধ্যপদ। তাহলে n + 1 তম পদের যে মান সেই মানটা ওরা বলে দিয়েছে কত? m। এবার আমরা ফর্মুলা ফেলছি, লক্ষ্য করো আমরা tn বের করার ফর্মুলা যেটা শিখেছিলাম ওই অনুযায়ী ফর্মুলা ফেলবো। ফর্মুলাটা ছিল কি? a প্লাস এখানে যেটা থাকবে তার তুলনায় 1 কম ইনটু d = হলো m। এখানে এই যে a লিখেছি এটা কি জিনিস? ওই প্রগতিটা প্রথম পদ। ডিটা কি জিনিস? না তো ওই প্রগতিটা সাধারণ অন্তর। যেহেতু উপরে লিখিনি তাই এখানে লিখে দেব যেখানে a সমান প্রথম পদ এবং d সমান সাধারণ অন্তর। তাহলে কি দাঁড়ালো লক্ষ্য করো, এই 1 কেটে গেল, তাহলে ফাইনালি a + nd = পেয়ে গেলাম m। দিস ইজ নাম্বার 1। তাহলে প্রথম শর্তটা থেকে আমরা 1 নম্বর সমীকরণ বানিয়ে ফেললাম। এরপরে কি বলছে দেখাও যে তার 2n + 1 সংখ্যক পদের সমষ্টি, তার বলতে ওই প্রগতিটা 2n + 1 সংখ্যক পদের সমষ্টি। আমরা তো কোন প্রগতির n সংখ্যক পদের যোগফল বের করতে শিখেছি, সেই ফর্মুলাটাই প্রয়োগ করব। লিখছি অতএব 2n + 1 সংখ্যক পদের সমষ্টি, দ্যাট ইজ s2n + 1। কেননা আমরা শিখেছি n সংখ্যক পদের সমষ্টি হলো sn, তাহলে n এর জায়গাতে 2n + 1। ফর্মুলাটা কি ছিল যে n বলতে 2n + 1/2 ইনটু 2a প্লাস এখানে যেটা থাকবে সেটা যেহেতু n ধরছি তাহলে ওইটা পুরোটাই লিখবো এখানে। এটা লেখার পর সেখান থেকে 1 বিয়োগ অর্থাৎ n - 1 ইনটু d। এটাই কিন্তু আমরা যোগফল বের করার ফর্মুলা তোমাদের সামনে প্রমাণ করে দেখিয়েছিলাম। তারপর = 2n + 1/2, এখানে লক্ষ্য করো 1 কেটে যাবে, তাহলে পড়ে আছে 2a + 2nd। ফাইনালি কি থাকলো? 2n + 1/2 ইনটু ভিতর থেকে কি কমন যাবে বলো দেখি? 2 কমন যাবে, তাহলে 2 কমন গেলে পড়ে থাকবে a + n × d। তাহলে 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো 2n + 1 ইনটু এই যে a + nd, ওই a + nd এর মান আমরা 1 নম্বর সমীকরণে বের করে রেখেছি কত? m। কমা দিয়ে লিখে দেব 1 থেকে। তাহলে ফাইনালি কি পেলাম? 2n + 1 ইনটু m। এটাই প্রমাণ করতে দিয়েছিল, লক্ষ্য করো 2n + 1 ইনটু m। তাহলে অঙ্কটা আশা করি এমন কোনো কঠিন নয় যাতে করে অঙ্কটা করতে গিয়ে আমাকে প্রবলেম ফেস করতে হয়েছে। কিছুই না, শুধু দুটো এবিলিটি থাকা দরকার। এক, প্রশ্নটা সুন্দরভাবে আগে আমাকে নিজের মতো করে বুঝতে হবে। তারপর প্রশ্নটাতে পড়ে নেওয়ার পরে কি কি শর্ত দেওয়া আছে এবং কি চেয়েছে এই সম্পর্কে একটা সম্যক ধারণা নিজের মনের মধ্যে রাখতে হবে। এই ধারণাটুকু যদি তৈরি হয়ে থাকে এবং সেই অঙ্কটা করতে গিয়ে যে যে ফর্মুলাগুলো কাজে লাগবে সেই ফর্মুলাগুলো যদি আমাদের মাথায় সুন্দরভাবে থেকে থাকে তাহলে কিন্তু ওই অঙ্কটা করা আমাদের পক্ষে কোনো ফ্যাক্টরি নয়। আমরা দেখিয়েছি এই অঙ্কটা করতে গিয়ে কি কি শর্ত ছিল। শর্তটা ছিল এই প্রগতিটার বিজোড় সংখ্যক পদ ছিল। আমরা জানি যে বিজোড় সংখ্যক পদ এই যে শর্ত
সেই শর্ত রিলেটেড যে ফর্মুলা, বিজোড় সংখ্যক পদ থাকলে মধ্যপদ কটা? একটা, এটা জানা থাকতে হবে। ওই মধ্যপদটা বের করা ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা ছিল n+1/2, এই ফর্মুলাটা জানা থাকতে হবে। তারপরে কি করলাম, n+1তম পদটা মধ্যপদ, তার মানে এই n+1তম পদ যেটা মধ্যপদ তারই তো মান ওরা বলে দিয়েছে m, সেটা সমান করে একটা শর্ত পেয়ে গেছি। তারপরে আমাকে দেখতে হচ্ছে যে অঙ্কটা মানে গোটা ভাষার মধ্যে কি মানে নির্ণয় করতে বলেছে। কি নির্ণয় করতে বলেছে? 2n+1 সংখ্যক পদের সমষ্টি। তাহলে 2n+1 সংখ্যক পদের সমষ্টিটাকে সিম্বল আকারে লেখার পরে সেই রিলেটেড ফর্মুলা যেটা, সেটা আমাদের মাথায় আছে, সেই ফর্মুলা ফেলে দিয়েছি, সরাসরি আমরা অ্যান্সার পেয়ে গেছি। আশা করি এমন কোনো কঠিন ধারণা তোমাদেরকে দিইনি যাতে করে বুঝতে কষ্ট হয়। এরপরে আমরা আবারও নতুন একটা প্রবলেম নিয়ে তোমাদের সামনে হাজির হব। লক্ষ্য করো, কোন সমান্তর প্রগতির n-তম পদটা p এবং ওই প্রগতির n সংখ্যক পদের সমষ্টিটা হলো q। মানে n-তম পদের মানটা p আর n সংখ্যক পদের যোগফলটা বলে দিল q। প্রমাণ করতে বলেছে ওই প্রগতির প্রথম পদটা হবে এটা। আমরা প্রথম দিনই বলেছিলাম সমান্তর প্রগতির যে কোনো অঙ্কের সমাধান করতে গেলে মুখ্য চরিত্র হচ্ছে দুটো, সেই মুখ্য চরিত্র অভিনেতা যে দুজন, সেই দুটোর মান আমাকে খুঁজে বের করতেই হবে। একটা হলো প্রথম পদ a, একটা হলো সাধারণ অন্তর d। এখানে যেহেতু বলা নেই, আমরা ধরে নেব যে মনে করি প্রথম পদ সমান a এবং সাধারণ অন্তর সমান d। এবার লক্ষ্য করো, ওরা বলছে n-তম পদ মানে tn ইকুয়াল টু হলো p, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত বলছে n সংখ্যক পদের সমষ্টি, আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি sn, এটা সমান ওরা বলে দিল q। এই যে শর্ত দুটো বলা আছে সেই রিলেটেড যে উপযুক্ত ফর্মুলা সেটা আমরা প্রয়োগ করার চেষ্টা করব। tn বের করার ফর্মুলা কি শিখেছি? a প্লাস n-1 ইন্টু d ইকুয়াল টু হলো p। আর sn বের করার ফর্মুলা কি শিখেছি? n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d ইকুয়াল টু হলো q। এখন লক্ষ্য করো, এই যে n/2 এটাকে যদি ওই সাইডে নিয়ে চলে যায় নিশ্চয়ই উল্টে যাবে। আর এটাকে লিখছি আমরা 2aটাকে a প্লাস a প্লাস n-1 ইন্টু d। কি করলাম লক্ষ্য করো, ভিতরে যে 2a ছিল সেটাকে a প্লাস a লিখলাম, এটা যেমন ছিল রেখে দিলাম। এইদিকে q ছিলই, আমরা এই যে n/2 এটা যখন এদিকে নিয়ে আসবো তখন নিশ্চয়ই উল্টে যাবে, 2/n হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে প্রথম যেটা a আছে সেটা রেখে দিলাম প্লাস, এখন যেটুকুর নিচে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, যে জায়গাটুকু হাইলাইট করতে চাইছি সেইটা আর এর বাম দিকটা তোমরা লক্ষ্য করো, নিশ্চয় এটা আর এটা সেম জিনিস হয়ে গেছে। তাহলে এর যে ভ্যালু সেই ভ্যালুটা ওখানে বসাতে পারবো, দ্যাট ইজ এর পরিবর্তে আমরা লিখে দিলাম p সমান ওখানে আছে 2q/n। ফাইনালি এর মানটা আমরা বলতে পারবো 2q/n মাইনাস p। আমরা যদি লসাগু করে দিই n, তাহলে পড়ে থাকবে 2q মাইনাস np। তাহলে কি পেলাম লক্ষ্য করো, যে ওই প্রগতিটার প্রথম পদ যেটা ধরেছিলাম a, সেই প্রথম পদের মানটা হচ্ছে এটা। ওরা সেটাই প্রমাণ করতে বলেছিল, ওই প্রগতির প্রথম পদ 2q মাইনাস pn/n। কোনো কঠিন প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না। এবং আমরা সত্যিকারের যদি ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলো ভালো করে অ্যাটেনশনালি শুনতে থাকো, তাহলে আশা করি সমান্তর প্রগতি রিলেটেড যত ভেরিয়াস টাইপস এর প্রবলেম আছে, যত মানে কোয়ালিটি ওয়ালা অঙ্ক আছে, সব কোয়ালিটি ওয়ালা অঙ্কগুলো একে একে আমরা তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তোমরা ধৈর্য না হারিয়ে একেবারে মানে পুরো এককেন্দ্রিক ভাবে আমার এই ভিডিওগুলোতে যে অঙ্কগুলো প্রোভাইড করা হচ্ছে, যে আলোচনাগুলো করা হচ্ছে, সেই আলোচনাগুলো তোমরা শুনতে থাকো। এরপরে নেক্সট যে প্রবলেম, সেই প্রবলেমটা তোমাদের সামনে দেখাবো। কোন সমান্তর প্রগতির p-তম পদ a এবং q-তম পদ যদি b হয়, তাহলে দেখাতে বলেছে ওই প্রগতির প্রথম p প্লাস q সংখ্যক পদের যোগফল হবে এটা। এখানে লক্ষ্য করো, সমান্তর প্রগতির প্রথম পদটা জানি না আমরা সাধারণত প্রথম পদটাকে a ধরি, কিন্তু এখানে p-তম পদটা a বলে দিয়েছে, তাহলে নিশ্চয় প্রথম পদ এখানে a ধরতে পাবো না। তাহলে লিখছি, মনে করি প্রথম পদ সমান x এবং সাধারণ অন্তর সমান হলো d। আমরা আগেই বলেছি আবারও বলছি, যে কোনো সমান্তর প্রগতির অঙ্ক করতে গেলে তার প্রথম পদ সাধারণ অন্তরের মান জানাটা আবশ্যিক। এখানে প্রথম পদ সাধারণত আমরা a ধরি, কিন্তু এখানে a ধরতে পারেনি, যেহেতু a এটাকে p-তম পদ বলে ওরা প্রোভাইড করে দিয়েছে।
তাই আমরা এর পরিবর্তে এক্স ধরেছি, সাধারণ অন্তরটা যেমন ডি ধরি তেমনই ধরলাম। এবারে শর্তগুলোকে ব্যবহার করবো, লক্ষ্য করো। পি তম পদ মানে টি অফ পি ইজ ইকুয়াল টু এ, কি তম পদ মানে টি অফ কিউ ইজ ইকুয়াল টু বলে দিয়েছে ডি। এই হলো দুটো শর্ত। এবার এই শর্ত রিলেটেড যে পর্যাপ্ত ফর্মুলা, সেই ফর্মুলাটা প্রয়োগ করছি। প্রথম পদ এখানে এক্স, পরীক্ষার সময় এটাই আমাদের গুলিয়ে যায় যে প্রথম পদকে আমরা এ ধরে অভ্যস্ত, তাই এখানে এ লিখে দিই, কিন্তু না, এখানে এ লিখতে পাবো না। তারপরে পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু হলো এ। এখানে আবার প্রথম পদ মানে এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু হলো বি। এবার কি করব, এই দুটোকে আমরা 1 আর 2 নাম দিয়ে দিলাম। 1 থেকে 2 বিয়োগ করছি, লক্ষ্য করো, 1 বিয়োগ 2। তাহলে 1 বিয়োগ 2 বলতে 1 নম্বর সমীকরণের বাম দিক থেকে 2 নম্বর সমীকরণের বাম দিক বিয়োগ করব। অতঃপর 1 নম্বর সমীকরণ ডান দিক থেকে 2 নম্বর সমীকরণ ডান দিক বিয়োগ করে দেব। তাহলে বাম দিক লিখছি, লক্ষ্য করো, এক্স প্লাস, এটা যদি গুণ করে দিই পিডি মাইনাস ডি। এখান থেকে বিয়োগ করব এই যে এটাকে, আচ্ছা বিয়োগ করছি, এই যে ব্র্যাকেট দিয়ে দিলাম, এক্স প্লাস এখানে গুণ করে দিলে কিউ ডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু, এর ডান দিক থেকে এর ডান দিক যদি বিয়োগ করি এ মাইনাস বি। এবারে এক্স প্লাস পিডি মাইনাস ডি রাখলাম, মাইনাস যেহেতু আছে প্রত্যেকটা চিহ্নে পরিবর্তন ঘটবে, মাইনাস এক্স মাইনাস কিউডি মাইনাস মাইনাসে প্লাস ডি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। এই প্লাস ডি মাইনাস ডি কেটে যাবে, এক্স এক্স কেটে যাবে। তাহলে যেটা পড়ে থাকলো, লক্ষ্য করো, সেখান থেকে ডি কমান, তাহলে পড়ে থাকলো পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু ডান দিকে এ মাইনাস বি। ফাইনালি ডি এর ভ্যালু আমরা পাবো এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। আমরা সাধারণ অন্তরটার মান পেয়ে গেছি। এরপরে কি করবো, লক্ষ্য করো, ওরা কি জানতে চেয়েছে, প্রগতিটা প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফল, ওইটা বের করার জন্য আমরা আরো একটা শর্ত ব্যবহার করব। লক্ষ্য করো কি করছি, এবার আমরা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে যোগ করব। 1 যোগ 2, 1 নম্বর সমীকরণ যেটা আছে তার বাম দিক আগে লিখছি এক্স প্লাস পিডি মাইনাস ডি, যোগ 2 নম্বরের বাম দিক যোগ করব এক্স প্লাস কিউডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু, ওর ডান দিক এ আর এর ডান দিক হলো বি। এর ফলে কি দাঁড়াচ্ছে, লক্ষ্য করো, এক্স আর এক্স মানে 2x প্লাস এই যে পিডি যেটুকু নিচে আমি লিখছি সেইটুকুর দিকে ধ্যান দাও, এখানে এক্স আর এক্স কিন্তু যোগ করা হয়ে গেছে। এবার পিডি, এখানে কিউডি আর এখানে মাইনাস ডি, এই তিনটে পদ থেকে আমরা ডি কমন নিয়ে নেব। ডি যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকবে পি, এখানে পড়ে থাকবে কিউ, এখানে পড়ে থাকবে -1। কি করলাম আবার লক্ষ্য করো, যে তিনটে পদের নিচে আমি আন্ডারলাইন করেছি ডবল করে, সেই তিনটে পদ থেকে ডি কমন নিচ্ছি। ডি কমন নিলে পি পড়ে থাকবে, ডি কমন নিলে কিউ পড়ে থাকবে, ডি কমন নিলে -1 পড়ে থাকবে। যেটা কমন নিয়েছি সেটা এখানে রেখে দিলাম। এখন তোমাদের মনে হতে পারে যে স্যার এখানে তো মাইনাস ডি ছিল, ওইটা থেকে তো কমন নিলেন না। না, তার জন্য ওর নিচে আমি আন্ডারলাইন করিনি। এই টেকনিকটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই অঙ্কের ক্যালকুলেশনটা অর্ধেক হয়ে যাবে। আর যদি এই টেকনিকটা মনে না রাখতে পারি তাহলে ক্যালকুলেশনটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। আমাদের চেষ্টাই হবে উপযুক্ত টেকনিকের মাধ্যমে যে কোনো অঙ্ককে খুব সহজে সমাধান করা। তার জন্য আমরা এই মাইনাস ডি থেকে কিন্তু কোনো কিছু কাজ করিনি। তাহলে কি দাঁড়াবে, লক্ষ্য করো, ডান দিকে তো এ প্লাস বি ছিলই, এ প্লাস বি, এই যে মাইনাস ডি, এই মাইনাস ডিটা এদিকে চলে এলে নিশ্চয়ই সেটা প্লাস ডি হয়ে যাবে। তাহলে দেখো কি করেছি আমরা, যেটা করলাম এক্স আর এক্স যোগ করে 2x পেয়েছিলাম। যে তিনটে পদের নিচে আন্ডারলাইন করেছি প্রত্যেকটা থেকে ডি কমান নিয়ে আমরা এই ঘটনা ঘটাতে পেরেছি। আর এই যে মাইনাস ডি, এই মাইনাস ডিটা আমরা ডান দিকে নিয়ে চলে গেছি, তাহলে প্লাস ডি হয়ে গেছে। ফাইনালি আমরা যেটা লিখবো 2x প্লাস পি প্লাস কিউ -1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু হলো এ প্লাস বি। আর এই যে ডি, যে ডিটা ওদিক থেকে আমি তুলে নিয়ে এসেছিলাম, সেই ডি এর জায়গাতে এই ডি এর ভ্যালুটা আমরা বসিয়ে দেবো। কি ভ্যালু, এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। লক্ষ্য করো কি কি টেকনিক আমাকে মেনটেন করতে হলো। এখন তোমাদের যেটা প্রশ্ন যে স্যার আপনি এইরকমটি কেন করলেন, কেন এখানে ডি থাকা সত্ত্বেও ডিটা কমানের মধ্যে রাখলেন না, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যে স্যার কেন বা এই ডিটাকে আপনি ডান দিকে তুলে নিয়ে চলে গেলেন। এই সমস্ত কিছুর জন্য আমরা একটু তোমাদের কাছে ধৈর্য চাইবো, তাহলে তোমরা নিজে নিজে এই ঘটনাটার প্রমাণ পেয়ে যাবে।
আমরা কি করবো লক্ষ্য করো, যে প্রশ্নটার সমাধান আমাদেরকে বের করতে বলেছে, প্রগতিটা প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফল, সেটাকে আমরা চিহ্নের মাধ্যমে লিখতে পারবো এস পি প্লাস কিউ। কেননা এন সংখ্যক পদের যোগফলকে যেমন এস এন বলেছি, পি প্লাস কিউ সংখ্যক পদের যোগফলকে এস পি প্লাস কিউ বলতে আমাদের কারো আপত্তি নেই নিশ্চয়ই। এবার এটা বের করার যে ফর্মুলাটা কি, এন এন বলতে পি প্লাস কিউ বাই টু ইন্টু টু এক্স, মানে টু ইন্টু প্রথম পদ ছিল এক্স, প্লাস এন মাইনাস ওয়ান, এন বলতে তো এখানে আছে পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। অর্থাৎ যোগফল বের করার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা আমি এখানে সাবলীল ভাবে প্রয়োগ করেছি। এরপর কি দাঁড়ালো লক্ষ্য করো, পি প্লাস কিউ বাই দুই। এবার ধ্যান দাও, যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে রেখেছি আর এইদিকে যেটা বাম দিক দেখতে পাচ্ছ, সেটা নিশ্চয় সেম জিনিস। অর্থাৎ ওই থার্ড ব্র্যাকেটের পুরো টার্মটা এখানে কিন্তু আমরা বের করে রেখেছি বাঁ দিকে, আর এই বাঁ দিকে যেহেতু আমরা ওই রাশিমালাটার মান বের করে রেখেছি, তাই এর যেটা মান সেটা পুরোপুরি এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। লক্ষ্য করো, এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল। হাফ ইন্টু পি প্লাস কিউ মানে পি প্লাস কিউ বাই টু, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। তাহলে আমরা আমাদের নির্ণয় সমাধান খুঁজে বের করার জন্য যেটা দরকার, সেই জায়গাটা আমরা মনে মনে আগেই ভাবনা চিন্তা করে নিয়েছি, যে ওইখানে তো অবশ্যই 2x প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান আসবে, ওখানে তো পি প্লাস কিউ মাইনাস টু আসবে না। তাহলে পি প্লাস কিউ মাইনাস ওয়ান যদি রাখতে হয়, তাহলে এখান থেকে এই যে মাইনাস ডি আর মাইনাস ডি মাইনাস টু ডি ছিল, মাইনাস টু ডি থেকে ডি কমান নিলে যদি এখানে মাইনাস টু করতাম, তাহলে কিন্তু ওই জায়গাতে মানটা আমরা বসাতে পারতাম না। আর মানটা বসাতে না পারলে আমাদের ক্যালকুলেশনটা আরো ক্রমশ বড় হয়ে যেত। আর এই কারণটার জন্যই আমরা একটা ডিকে মানে উজ্জ্ব রেখেছিলাম, একটা ডিকে ছুপিয়ে রেখেছিলাম, যে এই ডিটা যদি না থাকে, বাদ বাকিগুলো থেকে যদি ডি কমান নিই, এখানে মাইনাস ওয়ান তৈরি হবে। আর এই মাইনাস ওয়ান তৈরি হওয়ার ফলে কি হবে, যে বাম দিকটা পুরোপুরি ওইটার সাথে মিলে যাবে, আর মিলে গেলেই আমরা তার মানটা ওখানে বসাতে পারবো। তাহলে আশা করি তোমাদের মনের মধ্যে সেই প্রশ্নের সমাধান চলে এসছে, যে কেন এখান থেকে এই মাইনাস ডিটাকে কমানের মধ্যে রাখা হয়নি, কিংবা কেন বা এটাকে ওদিকে নিয়ে যাওয়া হলো। এই সমস্ত প্রশ্নের উত্তর তুমি এবারে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে আমরা নেক্সট টাইপের প্রবলেম তোমাদের সামনে দেখাবো। লক্ষ্য করো, কোন সমান্তর প্রগতির পি তম কিউ তম আর তম পদগুলি বলে দিয়েছে, ক্যাপিটাল পি কিউ আর। আমরা ওই প্রগতিটা প্রথম পদে সাধারণত ধরে নিই আগের মতোই, যে মনে করি প্রথম পদ সমান এ, সাধারণ অন্তর সমান ডি। ওরা বলে দিয়েছে পি তম পদ, ওই পি বলতে ছোট হাতের পি, পি তম পদটা বলে দিয়েছে ক্যাপিটাল পি। কিউ তম পদ মানে টি স্মল কিউ, এটার মান বলে দিয়েছে ক্যাপিটাল কিউ। এবং স্মল আর তম পদের মানটা বলে দিয়েছে ক্যাপিটাল আর। এবার এই যে শর্তটা বলা আছে, সেই শর্ত অনুযায়ী যে ফর্মুলা আমাদের জানা মানে প্রয়োগ করা দরকার, সেই ফর্মুলাগুলো রিমাইন্ড করব। এর ফর্মুলা কি ছিল, এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু হলো পি। এর ফর্মুলা একই রকম ভাবে লিখতে পারবো, এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু হলো কিউ। এর ফর্মুলা এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি ইজ ইকুয়াল টু হলো ক্যাপিটাল আর। তাহলে আমরা যখনই ফর্মুলাগুলো ফেলে দিলাম, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ এবং ক্যাপিটাল আর এর মান পেয়ে গেছি। এবার যেটা প্রমাণ করতে বলেছে, তার লেফট হ্যান্ড সাইডটা টুকবো। লক্ষ্য করো, কি ছিল, স্মল পি ইন্টু ক্যাপিটাল কিউ মাইনাস আর প্লাস স্মল কিউ ইন্টু ক্যাপিটাল আর মাইনাস পি প্লাস স্মল আর ইন্টু ক্যাপিটাল পি মাইনাস কিউ। এবার আমরা মানগুলো বসাতে শুরু করবো। লক্ষ্য করো, স্মল পি রেখে দিলাম, এই যে কিউ, কিউ এর মানটা দেখে দেখে বসাচ্ছি, এ প্লাস কত কিউ ডি মাইনাস ডি, কিউ এর মানটা বসালাম, মাইনাস আর এর মান, আর এর মান যেটা আছে সেটা বসাচ্ছি, এ প্লাস কত হবে লক্ষ্য করো, আর ডি মাইনাস ডি, প্রথম মানটা বসানো হলো, প্লাস স্মল কিউ ইন্টু আর এর মান আবার বসাচ্ছি, এ প্লাস আর ডি মাইনাস ডি মাইনাস পি এর মান, এই যে পি এর মান দেওয়া আছে সেটা বসাবো, এ প্লাস গুণ যদি করে দিই পিডি মাইনাস ডি
প্লাস স্মল আর ইন্টু কত দেওয়া আছে পি মাইনাস কিউ, পি এর মান আবার বসাচ্ছি এ প্লাস পিডি মাইনাস ডি মাইনাস কি দেওয়া আছে কিউ, কিউ এর মান যেটা আছে সেটা বসাবো এ প্লাস কিউডি মাইনাস ডি। অর্থাৎ দেখে দেখে জাস্ট আমরা ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ এবং ক্যাপিটাল আর এর মানটা বসিয়ে দিয়েছি। এরপর স্মল পি ইন্টু ব্র্যাকেট গুলোকে ওমিট করব এ প্লাস কিউডি মাইনাস ডি, যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাহলে প্রত্যেকটা চিহ্নে পরিবর্তন করব মাইনাস এ মাইনাস আর ডি প্লাস ডি প্লাস কিউ ইন্টু এ প্লাস আর ডি মাইনাস ডি মাইনাস এ প্লাস এ মাইনাস পি ডি মাইনাস এ প্লাস ডি প্লাস সব শেষে স্মল আর ইন্টু কি পড়ে আছে এ প্লাস পিডি মাইনাস ডি, আবার মাইনাস আছে চিহ্নে পরিবর্তন করব মাইনাস এ মাইনাস কিউডি মাইনাস এ প্লাস ডি। অর্থাৎ প্রত্যেকটা থেকে জাস্ট আমরা ব্র্যাকেটটা ওমিট করে দিয়েছি। এরপর ভিতরে ক্যালকুলেশন করছি এ বাদ মাইনাস ডি বাদ প্লাস ডি, এ বাদ চলে গেল মাইনাস ডি প্লাস ডি বাদ চলে গেল, এখানেও তাই। এবার যেটা পড়ে থাকলো সেটাকে আমরা গুণ করে দেব। কি পড়ে থাকলো লক্ষ্য করো পি কিউ ডি, তারপরে এখানে পড়ে থাকলো মাইনাস পি আর ডি, এখানে কি পড়ে থাকে প্লাস কিউ আর ডি, এটা যদি গুণ করি মাইনাস পি কিউ ডি, ওইখানে আর দিয়ে গুণ করলে প্লাস পি আর ডি, আচ্ছা পড়ে থাকলো মাইনাস কিউ আর ডি, যেটা পড়ে থাকলো সেটাকে গুণ করে দিয়েছি। এরপর লক্ষ্য করো প্লাস পি কিউ ডি মাইনাস পি কিউ ডি মাইনাস পি আর ডি প্লাস পি আর ডি প্লাস কিউ আর ডি মাইনাস কিউ আর ডি ইজ ইকুয়াল টু 0 পড়ে আছে। আমাদের ওটাই প্রমাণ করতে বলেছিল, দেখতে পাচ্ছ। তাহলে খুব কঠিন লেগেছে তোমাদের? তোমরা নিজে থেকেই বলো দেখি, যারা ফর্মুলাগুলো ঠিকঠাক মনে রাখতে পেরেছো এবং ফর্মুলাগুলো সুন্দরভাবে যেখানে যথাস্থানে যেভাবে প্রয়োগ করা দরকার সেইভাবে যদি প্রয়োগ করে থাকতে পারো তাহলে এই ধরনের ক্যালকুলেশন আমাদের কাছে নেহাতি কঠিন কিন্তু নয়। এরপর আমরা ঠিক আরো একটা বেহতরিন অঙ্ক তোমাদের সামনে দেখিয়ে আজকের ক্লাস থেকে আমরা বিদায় নেব। লক্ষ্য করো, কোন সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের যোগফলটা n এবং n সংখ্যক পদের যোগফলটা m, একদম ঠিক উল্টোটা। m সংখ্যক পদের যোগফলটা n, আবার n সংখ্যক পদের যোগফলটা হলো m। প্রমাণ করতে বলেছে তার m প্লাস n সংখ্যক পদের যোগফলটা হচ্ছে মাইনাস অফ m প্লাস n। এটা অত্যন্ত ভালো মাপের অঙ্ক এবং ক্যালকুলেশনটাও একটু লেংদি হবে। তা লক্ষ্য করো, আমরা আগে ধরে নেব এই প্রগতিটা প্রথম পদ ধরি, প্রথম পদ সমান a সাধারণ অন্তর সমান b। এরপর কি বলছে লক্ষ্য করো, m সংখ্যক পদের যোগফল, যোগফল বলতে sm, এটা ওরা বলে দিয়েছে n। আর একটা কি n সংখ্যক পদের যোগফলটা ওরা বলে দিয়েছে m। দুটো শর্ত। এবার এই শর্ত অনুযায়ী যে ফর্মুলাটা কি m/2 into 2a plus m-1 into d is equal to হলো n। আবার এর যেটা ফর্মুলা n/2 into 2a plus n-1 into d is equal to হলো m। এই যে দুটো শর্ত, এই শর্ত দুটোকে কাজে লাগিয়ে আমরা আগে ওই সমান্তর প্রগতির প্রধান যে দুইজন অভিনেতা এ এবং ডি তাদের মান খুঁজে বের করব। তারপর আমরা তখন নির্ণয় যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আগে আমরা এই শর্ত দুটোকে কাজে লাগিয়ে এ এবং ডি এর ভ্যালু বের করার চেষ্টা করব। লক্ষ্য করো কি করছি, এখান থেকে এই যে m/2, এই m/2টাকে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে কি হবে 2a প্লাস m-1 into d ইজ ইকুয়াল টু, এই 2টা উপরে চলে যাবে, তাহলে 2n, এই mটা নিচে চলে আসবে। একই রকম ভাবে এখানেও যদি সেম কাজ করি 2a প্লাস n-1 into d ইজ ইকুয়াল টু, এই 2টা উপরে চলে গেলে 2m/n। তাহলে যে দুটো সমীকরণ পেলাম, এটাকে আমরা 1 নম্বর নাম দিচ্ছি আর এটাকে আমরা 2 নম্বর নাম দিচ্ছি। তাহলে একবার আমরা 1 থেকে 2 বিয়োগ করব আর একবার 1 আর 2 যোগ করব, দিয়ে আমরা a আর d এর ভ্যালু বের করব। কিংবা 1 থেকে 2 বিয়োগ করে আমরা যে মানটা পাবো a কিংবা d, সেই মানটা আমরা যে কোনো একটা সমীকরণ যদি বসিয়ে দিই তবু কিন্তু অপর যে অজ্ঞাত রাশি তার মানটা পেয়ে যাব।
তাহলে প্রথমে বিয়োগ করছি, লক্ষ্য করো এটা থেকে 1 থেকে 2 বিয়োগ, তাহলে 1 নম্বর সমীকরণ আছে 2a প্লাস গুণ যদি করে দিই md মাইনাস ডি, এটা 1 নম্বর সমীকরণে বাম পক্ষ মাইনাস 2 নম্বর সমীকরণে বাম পক্ষ 2a প্লাস nd মাইনাস ডি ইজ ইকুয়াল টু এর ডান দিক আছে 2n বাই m মাইনাস এর ডান দিক আছে 2m বাই n, 2a প্লাস md মাইনাস ডি মাইনাস 2a মাইনাস এ প্লাস এ মাইনাস nd মাইনাস এ প্লাস ডি ইজ ইকুয়াল টু এখান থেকে আমরা যদি mn লসাগু করে দিই তাহলে কি পড়ে থাকবে, mn কে m দিয়ে ভাগ করলে n দিয়ে 2n কে গুণ করলে 2n স্কয়ার মাইনাস আবার mn কে n দিয়ে ভাগ করলে হবে m দিয়ে 2m কে গুণ করলে 2m স্কয়ার। এরপর বাঁদিকে 2a কেটে গেল, মাইনাস ডি প্লাস ডি কেটে গেল, যেটা পড়ে থাকলো সেখান থেকে ডি কমন, তাহলে কি থাকবে লক্ষ্য করো m মাইনাস ইজ ইকুয়াল টু উপর থেকে যদি 2 কমন নিয়ে নিই তাহলে n স্কয়ার মাইনাস m স্কয়ার, এর ফর্মুলা আমরা জানি n প্লাস m ইন্টু n মাইনাস m বাই নিচে পড়ে আছে mn। এবার এখান থেকে এই যে n মাইনাস m সেখান থেকে একটা মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাস 2 ইন্টু, অর্থাৎ এইখান থেকে মাইনাস কমন নিয়ে বাইরে বের করে দিলাম। কেন বের করলাম তোমরা নিজেরাই একটু পরে বুঝতে পারবে, লক্ষ্য করো তাহলে এটা মাইনাস 2 হয়ে গেল, এটা m প্লাস n লিখছি, m প্লাস n, এখান থেকে যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে m মাইনাস n হয়ে যাবে, আর নিচে কত পড়ে আছে mn। কমন নেওয়ার উদ্দেশ্য হলো যে এই যে m মাইনাস n আর এই যে বাম দিকে m মাইনাস n সেটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে d এর ভ্যালুটা কি পড়ে থাকলো মাইনাস 2 ইন্টু m প্লাস n বাই mn। এই যে এই জিনিসটা কাটাকুটি করার জন্যই, সেম বানানোর জন্যই আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিয়েছিলাম, এর ফলে আমাদের d এর মান পেতে খুব সুবিধা হয়েছে। এবার এই যে d এর মানটা পেলাম এটা 1 নম্বর কিংবা 2 নম্বরে বসিয়ে দেবো, সাপোজ 1 থেকে পাই কি করছি লক্ষ্য করো 2a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি, এই যে d এর মানটা আমরা বসাবো, কি মান যে মাইনাস 2 ইন্টু m প্লাস n বাই mn, ডি এর মানটা বসালাম ইজ ইকুয়াল টু ডান দিকে কি ছিল 2n বাই m। এবার থেকে ক্যালকুলেশনটা একটু বড় হবে, সুতরাং খুব ধৈর্য ধরে তোমরা লক্ষ্য করো, আর না হলে কিন্তু গুলিয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত ক্যালকুলেশনে এমন কিছু কঠিন ছিল না, এবারেও কঠিন নেই কিন্তু বড় হবে, তাই বড় জিনিসটা দেখে আমাদের ঘাবড়ে গেলে চলবে না। তাহলে 2a, এই যে মাইনাস আর এই প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, অর্থাৎ এই মাইনাসের গল্প শেষ হয়ে গেল। এখন কি পড়ে থাকলো 2 ইন্টু এখানে m মাইনাস 1, এখানে m প্লাস n, আর নিচে পড়ে আছে mn ইজ ইকুয়াল টু ডান দিকে থাকলো 2n বাই m। ফাইনালি 2a ইজ ইকুয়াল টু 2n বাই m তো ছিলই, রেখে দিলাম, এটা ওদিকে নিয়ে চলে গেলে নিশ্চয়ই প্লাস হয়ে যাবে 2 ইন্টু m মাইনাস 1 ইন্টু m প্লাস n বাই mn, এরকম হয়ে গেছে। আমরা যদি মনে করি আরো একটু ক্যালকুলেশন করব, তাহলে ডান দিকে লসাগু হচ্ছে mn, mn কে m দিয়ে ভাগ করলে n, তার মানে 2n স্কয়ার প্লাস এখানে যা ছিল রেখে দিচ্ছি, কোনো কিছু গুণ করছি না আমরা, m মাইনাস 1 ইন্টু m প্লাস n। বেশ, আমরা 2a অর্থাৎ a এর মানটা পেয়ে গেছি। তাহলে a এর মান বড় হলেও সেটা আমরা খুব সহজে বের করেছি, d এর মানটা তো আমরা পেয়েছি। এই a আর d যখন বেরিয়ে গেল তখন আমাদের যে নির্ণয় জিজ্ঞাস্য, সেই জিজ্ঞাসাটা সমাধান করব। কি বলছে m প্লাস n সংখ্যক পদের যোগফল, আমরা দেখাচ্ছি, লক্ষ্য করো যে অতএব m প্লাস n সংখ্যক পদের যোগফল মানে s অফ m প্লাস n। এটা বের করার ফর্মুলা কি, ফর্মুলাটা ছিল এটাকে যদি মনে মনে n ধরে নিই তাহলে যেটা আছে ওখানে সেটা বাই 2 ইন্টু ফর্মুলা কত 2a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এবার দেখে দেখে মান বসাবো, লক্ষ্য করো m প্লাস n বাই 2, এই যে 2a, এই 2 এর মান আমরা এক্ষুনি বের করলাম,
2 এর মান যেটা পেয়েছি সেটা দেখে দেখে বসাবো। 2n স্কোয়ার প্লাস 2 ইন্টু m মাইনাস 1 ইন্টু m প্লাস n বাই mn। লিখছি 2n স্কোয়ার প্লাস 2 ইন্টু m মাইনাস 1 ইন্টু m প্লাস n বাই mn প্লাস এখানে যেটা থাকলো m প্লাস n মাইনাস 1 ইন্টু d। d এর মানটা কত পেয়েছিলাম? মাইনাস 2 ইন্টু m প্লাস n বাই mn। সেই মানটা আমরা বসিয়ে দিলাম। দেখো করো, আমরা 2 এর মান বসালাম। আবার বলছি তোমাদেরকে, 2 এর মান কি ছিল? 2n স্কোয়ার প্লাস 2 ইন্টু m মাইনাস 1 ইন্টু m প্লাস n বাই mn। সেই মানটা আমরা বসিয়েছি এই যে, প্লাস m প্লাস n মাইনাস 1 যা ছিল রেখেছি ইন্টু d। d এর মান যেটা আমরা পেয়েছিলাম, d এর মান মাইনাস 2 ইন্টু m প্লাস n বাই mn। সেই মানটা আমরা বসিয়ে দিয়েছি। যখন a আর d এর মান বসানো হয়ে গেল, আর কোনো কাজ নেই, শুধু ক্যালকুলেশন করতে হবে আমাকে। তাহলে কি করছি লক্ষ্য করো, m প্লাস n বাই 2, 2n স্কোয়ার বাই mn, মানে পাট করে দিলাম, প্লাস এখানে পড়ে থাকলো 2 ইন্টু m মাইনাস 1 ইন্টু m প্লাস n বাই mn। অর্থাৎ কি করলাম, প্রথমটা বাই নিচের অংশটা, আবার দ্বিতীয়টা বাই নিচের অংশটা করলাম। তারপরে এই যে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস চলে গেল, তাহলে পড়ে থাকলো 2 ইন্টু m প্লাস n মাইনাস 1 ইন্টু m প্লাস n বাই mn। এটা পড়ে থাকলো। তাহলে কিছুই করিনি এই লাইনে, জাস্ট এটাকে পাট করে দিয়েছি, আর ওখান থেকে মাইনাসটা নিয়ে এসে এটাকে মাইনাস বানিয়ে দিয়েছি। এরপর m প্লাস n বাই 2। আচ্ছা, এই n আর এই n যদি কাটে, উপরে নিশ্চয়ই একটা n পড়ে থাকবে আর নিচে m থাকবে। এই যে লক্ষ্য করো, একটা n কেটে দিলাম, তাহলে 2n বাই m থাকলো, প্লাস এটা যেমনটি ছিল দেখে দেখে রেখে দিলাম, মাইনাস। এবার কি করছি, এই জিনিসটা একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। লক্ষ্য করো, এই যে m মাইনাস 1, m মাইনাস 1 দিয়ে এটার সাথে একবার গুণ করব, আবার n দিয়ে এটার সাথে একবার গুণ করব। তাহলে কি ঘটবে লক্ষ্য করো, মাইনাস 2 তো ছিলই, তাহলে m মাইনাস 1, এই যে m মাইনাস 1 তার সাথে m প্লাস n গুণ করলাম, প্লাস এই যে 2n এটা যেমন আছে তার সাথে m প্লাস n আমরা গুণ করে দিলাম, আর নিচে পড়ে থাকলো mn। এই লাইনটাই আমাদের মেন লাইন, যে অঙ্কটা আমরা ঠিকভাবে নামাতে পারবো না পারবো না। এই লাইনটা যে লাইনটা এখানে দেখালাম, এই যে লক্ষ্য করো, 2 ইন্টু এখানে কি ছিল m মাইনাস 1, তাহলে m মাইনাস 1 ইন্টু m প্লাস n যেমন আছে রেখে দিলাম। তারপরে এখানে কি বাকি ছিল, n এর সাথে তো 2 গুণ ছিল, তাহলে 2n ইন্টু m প্লাস n সেটা রেখে দিয়েছি, বাই যেমন mn থাকে রেখে দিলাম। তোমরা নিজে থেকে আবার ভালো করে বোঝার চেষ্টা করো, অবশ্যই পারবে। আমরা প্লেন যেভাবে গুণ করি ওই গুণটা না করে m মাইনাস 1 একসাথে রেখেছি, তারপর যেটা ছিল m প্লাস n সেটা রেখেছি, 2 তো ছিলই, আর নিচে যেটা ছিল সেটা রেখেছি, আর এখানে যেটা 2 আর রিমেইনিং যে জায়গাটা n, 2n ইন্টু m প্লাস n, আর নিচে যেমন ছিল ওরকম তো থাকছে। তাহলে কি ঘটলো লক্ষ্য করো, m প্লাস n বাই 2 ইন্টু 2n বাই m প্লাস এখানে যেমন আছে সেরকমটি রেখে দিলাম। এরপর পাট করে দেবো, এখানে মাইনাস এইটা বাই নিচেরটা, তাহলে 2 ইন্টু m মাইনাস 1 m প্লাস n বাই mn। এই যে মাইনাস আর প্লাস মাইনাস হয়ে গেল, 2n ইন্টু m প্লাস n বাই mn। অর্থাৎ পাট করে দিলাম। প্রথমে যেমন এইটাকে পাট করেছিলাম, শেষে এসে এইটাকে আমরা পাট করে দিলাম। পাট করতে গিয়ে দেখতে হয়েছে এখানে মাইনাস তো হলোই, এই মাইনাসে প্লাসে মাইনাসও হয়ে গেছে। এর ফলে লক্ষ্য করো, এই জিনিসটা আর এই জিনিসটা সেম কেটে গেল। তাহলে যেটা পড়ে থাকলো এটাকে ক্যালকুলেশন করব, m প্লাস n বাই 2, কি পড়ে থাকলো দেখো 2n বাই m, আর ওইখানে একটা n কেটে যাবে, তাহলে পড়ে থাকলো কি মাইনাস 2 ইন্টু m প্লাস n বাই নিচে পড়ে আছে m। এরপর বাইরে যেমন ছিল সেম জিনিসটা রেখে দেব,
ভিতর থেকে লক্ষ্য করো উপরে 2 আছে নিচে m আছে, তাহলে উপর থেকে 2 নিচ থেকে m কমান, তাহলে কি পড়ে থাকবে 2/m যেহেতু কমন নিয়েছি এখানে n পড়ে আছে মাইনাস 2/m কমন নিয়েছি, তাহলে m + n পড়ে থাকবে, সেটা লিখছি দেখো m + n, এটাকে আমরা থার্ড ব্র্যাকেট করে দিলাম। তাহলে কি ছিল লক্ষ্য করো উপরে দুটোতেই 2 ছিল নিচে দুটোতেই m ছিল, 2/m কমন এনেছি, এখানে n পড়ে আছে এখানে মাইনাস দিয়ে m + n পড়ে আছে, এর ফলে কি ঘটলো 2 কেটে গেল, ফাইনালি m + n ছিল, এই mটা নিচে দিয়ে দিলাম। আচ্ছা ভিতরে কি পড়ে থাকলো লক্ষ্য করো n, বিয়োগ করলে চিহ্নে পরিবর্তন ঘটে যাবে -m -n, তাহলে n কেটে গেল, কি পড়ে থাকলো m + n/m ইনটু এখানে পড়ে আছে -m, তাহলে mm যদি কেটে যায় তাহলে ফাইনালি এখানে মাইনাস পড়ে আছে, তাহলে এখান থেকে ইজিক্যাল টু বলতে পারো -m + n। লক্ষ্য করো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল যে m + n সংখ্যক পদের যোগফলটা হলো -m + n। আমি শুরুতেই বলেছি এই অঙ্কটা আজকের যে কটা অঙ্ক করলাম তার মধ্যে সবচেয়ে বেশি ক্যালকুলেটিভ অঙ্ক, এবং এই অঙ্কটা করতে গিয়ে এইখানে যে যে কাজগুলো করা হলো, যে সব টেকনিকগুলো প্রয়োগ করা হলো, এই টেকনিকগুলো আমাদের একদিনে আসবে না, বারবার অঙ্কটাকে প্র্যাকটিস করতে থাকো। হ্যাঁ কঠিন এই অঙ্কটা, আমি এটা স্বীকার করে নিলাম, কিন্তু এই অঙ্কটা কঠিন বলে যদি আমরা ছেড়ে দিই তাহলে কিন্তু এটা সারা জীবনই কঠিন থেকে যাবে। কঠিন অঙ্ককে একেবারে সহজ করে যদি তুলতে হয়, কঠিন অঙ্কটাকে যদি পরীক্ষায় নামিয়ে আসতে হয়, তাহলে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো ওই অঙ্কটাকে আরো বেশি করে প্র্যাকটিস করা। অন্যান্য অঙ্কগুলোকে যদি 2বার 3বার করে করি, এটাকে তার তুলনায় অনেক বেশি করে যদি প্র্যাকটিস করতে পারি, তাহলে এই কঠিন বিষয়টা আর আমাদের কাছে পরীক্ষার সময় কঠিন থাকবে না, সেটা অন্যগুলোর মতোই সহজ হয়ে যাবে। আর সহজ আর কঠিন এই দুই রকম ক্যাটাগরি মিলিয়েই তো আমাদের প্রশ্ন, তাই সব জায়গাতেই ক্যালকুলেশন সহজ হবে ছোট হবে এটা আশা করাটাও আমাদের কিন্তু মানে একটা বৃথা, এরকম আমরা আশা কখনোই করব না। আমরা চেষ্টা করব যে ধরনের প্রশ্ন দিক না কেন সেই প্রশ্নের শর্তটা কি, প্রশ্নে কি সমাধান করতে বলেছে, সেই অনুযায়ী যে যে ফর্মুলাগুলো প্রয়োগ করা দরকার সেই ফর্মুলাগুলো আমার একেবারে ঠোঁটস্থ আছে কিনা, ব্রেনে আছে কিনা, এইগুলো যদি জিনিস জানা থাকে তাহলে অবশ্যই আমরা সেই প্রশ্নটা উত্তর ছোট হোক কিংবা বড় হোক সমাধান করতে উদ্যত হব। আজকে জাস্ট এইটুকুই। এর পরবর্তী ক্লাসে আমরা সমান্তর প্রগতি রিলেটেড আরো ভেরিয়াস অঙ্ক, আরো কঠিন কঠিন অঙ্ক, আরো গুরুত্বপূর্ণ অঙ্ক, যে অঙ্কগুলো না করলেই নয়, যে অঙ্কগুলো না করলে আমরা সমান্তর প্রগতি চ্যাপ্টারে সাবলীলভাবে বিচরণ করতে পারবো না, সেই সমস্ত অঙ্কগুলো এর পরবর্তী পর্বে দেখিয়ে আমরা এই সমান্তর প্রগতি চ্যাপ্টারটাকে শেষ করে দেব। সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আজকে এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।